নমস্কার শ্রোতা বন্ধুরা, জোনাকি নিউজ চ্যানেলে সকল সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমি স্বাগত জানাই। আপনারা গল্প শুনছেন চৈতালির সাথে। আজকের গল্প বিশ্বাসের পুনর্জন্ম। তাহলে চলুন আমরা এই রোমান্টিক গল্পটা শুনে ফেলি। বর্তমানে ডিজিটাল যুগে সবাই ছুটে চলেছি যার যার কর্মজগৎ নিয়ে। এখনকার জীবনের জীবন আর গতিময় জীবনে ভালোবাসার ওয়েসিস হলো রবিবারের ছুটিটা। তাও ভাগ্য খারাপ হলে সবসময় মেলে না। আগেকার সেই রবিবারের জমানো আড্ডা, সারা পাড়া জুড়ে ম করছে মাংস রান্নার গন্ধ, এই দৃশ্য যেন সময়ের সাথে সাথে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। রবিবার একটা দিনই বাড়িতে সবার সাথে একসাথে বসে লাঞ্চ করতে পারে সোমরাজ। তার উপর আজ মটনটা দারুণ হয়েছে। বেশ তাড়াতাড়ি উপভোগ করছিল ছুটির দিনে। মধ্যাহ্নভোজ হঠাৎই তার 7 বছরের ভাইঝির ভয়ঙ্কর আবদার বোমার মতো এসে পড়ল। নমস্কার শ্রোতা বন্ধুরা, জোনাকি নিউজ চ্যানেলে সকল সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমি স্বাগত জানাই। আজও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রোমান্টিক গল্প শুনে ভালো লাগলে প্রত্যেকে লাইক করা দরকার, কিন্তু প্রত্যেকে অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যাবেন। তাহলে চলুন আমরা সেই রোমান্টিক গল্প বিশ্বাসের পুনর্জন্ম শুনে ফেলি। বর্তমানে ডিজিটাল যুগে সবাই ছুটে চলেছি যার যার কর্মজগৎ নিয়ে। এখনকার জীবনে গতিই জীবন, আর এই গতিময় জীবনে ভালোবাসার ওয়েসিস হলো রবিবারের ছুটিটা। তাও ভাগ্য খারাপ হলে সবসময় মেলে না। আগেকার সেই রবিবারে জমানো আড্ডা, সারা পাড়া জুড়ে মমা করছে মাংস রান্নার গন্ধ, এই দৃশ্য যেন সময়ের সাথে সাথে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। রবিবার একটা দিনই বাড়িতে সবার সাথে একসাথে বসে লাঞ্চ করতে পারে সোমরাজ। তার উপর আজ মটনটা দারুণ হয়েছে। বেশ তাড়াতাড়ি উপভোগ করছিল ছুটির দিনে। মধ্যাহ্নভোজে হঠাৎই তার 7 বছরের ভাইঝির ভয়ঙ্কর আবদার বোমার মতো এসে পড়ল খাবার টেবিলে। কাকাই, তুমি আমার নাচের আন্টিকে বিয়ে করে নাও না। জোর বিষম খেতে খেতে সামলে নিল সোমরাজ। এমি বলে কি, দাদা বাবা এমনকি মাও স্থির হয়ে গেল একটুখানি সময়। বৌদি খাইয়ে দিচ্ছিলেন মণিকে। ধমকের সুরে বলল, তুমি চুপ করো মণি, এসব কথা ছোটদের বলতে নেই। কেন বলতে নেই? তোমরাই তো বলেছ কাকাইয়ের বিয়ে হবে। কাউকেই কাকাইয়ের পছন্দ না, কি হবে তাহলে? তাই আমি ভাবলাম আমার নাচের আন্টি কত সুইট, আন্টির সাথেই কাকাইয়ের বিয়ে দিয়ে দাও। দাদা গম্ভীর মুখে বলল, তাড়াতাড়ি খেয়ে নাও মণি, পাকা পাকা কথা বলো না। বাবা একটু হেসে বলল, না এটা মানতেই হবে, দিদি ভাইয়ের চয়েস আছে, তবে কি না বয়সে অনেক ছোট আর একেবারে দুস্থ, না হলে ভাবা যেত। কি বলো বৌমা? এবারে গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার দিল বাবা, অনেক কষ্ট করে পড়াশোনা করে, মাস্টার ডিগ্রির ইচ্ছে তো আছে, জানি না পারবে কি না। বাবা কি করে? একটা ছোট লন্ড্রির দোকান। হে, না না, একেবারে অভাবী পরিবার। আমার ছেলে তো আর প্রেমের বিয়ে করছে না, সম্বন্ধ দেখে কে আর এরকম ঘরের মেয়ে বাড়িতে আনে? না না, এ চলবে না একদমই। কোনো রকমে বাকি খাবারটা গলদ্ধকরণ করে উঠে পড়ল সোমরাজ। বিয়ে নিয়ে কোনো রকম আলোচনাতেই থাকতে আজকাল ওর মন চায় না। আর যদি সব কিছু ঠিক চলতো, আর তার জীবনের ওই চরম অভিজ্ঞতা যদি না ঘটতো, তবে তো কবেই। ও কেন যে মনে পড়ে সেসব কথা, কেন যে আজও তাড়া করে বেড়াই তাকে? কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে? তাই তো এতদিন বিয়ে করবে না বলেই দৃঢ় প্রতিজ্ঞ ছিল সে।
কিন্তু মা, এই একটা জায়গায় বড় দুর্বল সোমরাজ। মায়ের জোরাজোরিতেই 32-এ পা দিয়ে বিয়ে করতে রাজি হওয়া। তবে সে ভালো করেই জানে এই জীবনে তার অন্তত কাউকেই পছন্দ হবে না। কিন্তু মনি, আজ খাওয়ার টেবিলে এটা কী বলল? যা তা ব্যাপার একেবারে। একটা বাচ্চা মেয়ে, তার সাথে কিনা মেয়েটি রবিবার করে বাড়িতে আসে বলে প্রায় রবিবারই দেখা হয়। দেখা মানে ওই আর কি, ভালো করে কোনো দিনই তাকিয়ে দেখেনি সোমরাজ। অবশ্য সোমরাজ কাউকেই দেখে না, আর এই মেয়ে তো ছুটতে ছুটতে আসে আবার ছুটতে ছুটতে যায়। এসেই বাঁধা বলি, একটু দেরি হয়ে গেল বৌদি। রোজ একই কথা মনে করে আপন মনেই হেসে ফেলল সোমরাজ। বিকেলে নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল সোমরাজ। দুপুর থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে অবিশ্রান্ত। কলিং বেল বাজলো, একবার, দুবার, তিনবারের বার বাধ্য হয়েই উঠতে হলো। বেশ বিরক্তি সহকারে দরজা খুলেই অপ্রস্তুত সোমরাজ। দরজায় আধ ভেজা অবস্থায় দাঁড়িয়ে ছুটন্ত ম্যাডাম, ঠিক যেন লেডি মিল্খা সিং। ডিপ নেভি ব্লু রঙের চুড়িদার, খোলা চুল, সামনের চুলগুলো লেপ্টে রয়েছে ভেজা গালে, কপালে ছোট্ট টিপ, হালকা লিপস্টিক। প্রায় 9 বছর পরে কোনো মেয়ের দিকে ভালো করে তাকালো সে। সোমরাজকে দেখেও বোধহয় অভ্যাসবশতই বলল, একটু দেরি হয়ে গেল। ওর কথা শুনে আচমকা হেসে ফেলল সোমরাজ। তারপর বলল, ভিতরে আসুন। মেয়েটি ভিতরে ঢুকতেই বৌদির গলা পাওয়া গেল। সরি মাধবী, আমার মা আর মেয়েতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমি ভাবছিলাম বৃষ্টি পড়ছে বলে তুমি আসবে না। না না বৌদি, এই তো পরীক্ষার সময় ছুটি নিলাম, আর ছুটি করা যায় নাকি? ওদের এসব কথার মধ্যেই সোমরাজ নিজের ঘরে ফিরে এলো। ছুটন্ত ম্যাডামের নাম তবে মাধবী, মুখটা কিন্তু সত্যিই ভারী মিষ্টি। দুপুরে বৌদি বলছিল কষ্ট করে পড়াশোনা করে, একটু মায়া হলো সোমরাজের। আদা দিয়ে চা খাবে ভাই? বৌদির ডাকে ল্যাপটপ থেকে চোখ সরালো সোমরাজ। দাও, বাড়িতে আর কেউ নেই নাকি? না, তোমার বাবা মা দাদা গেছে বৃথা চেষ্টা করতে। মানে? তোমার জন্য মেয়ে দেখতে। ও, আমি তো জানি ভাই এসব বৃথা চেষ্টা। তুমি বিয়েটাকে কাটানোর নতুন উপায় খুঁজেছ। সবাই মেয়ে দেখবে আর তুমি নাকচ করবে। দারুণ কৌশল। ধুর, তুমিও পারো। কেন, ভুল কিছু বলেছি? কিন্তু কেন বলো তো ভাই, কেন একটা বিষয় থেকে বেরোতে পারছো না? প্লিজ বৌদি। না, আমি চুপ করব না। আগেও বলেছি, আজও বলবো, সব মেয়ে একরকম হয় না। এই পৃথিবীতে সুনুর মতো মেয়েরাও যেমন আছে, মাধবীর মতো মেয়েরাও তেমনই আছে, বুঝলে? বুকটা ধড়াস করে উঠল সোমরাজের। হঠাৎ বৌদি মাধবীর কথা কেন বলল? বাইরের বৃষ্টির গতিবেগের সাথে ভিতরে ছটফটানি ক্রমশ বাড়ছে। এই এক যন্ত্রণা। কেন যে বৌদি সুনুর কথা তুলল? ভাই, আমার একটা কাজ করে দেবে? আবার বৌদির ডাকে ঘোর কাটল সোমরাজের। এই বৃষ্টিতে মাধবী বাস অটো কিছু পাবে না। তোমার দাদা তো বাড়িতে নেই, তুমি ওকে একটু বাড়ি পৌঁছে দেবে ভাই, প্লিজ। গাড়ি স্টার্ট করতেই মাধবী বলল, আপনাকে কি বিপদেই না ফেললাম বলুন তো? আরে না না, আমি তো ঘরে বসে বোর হচ্ছিলাম। আমি বৌদিকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু উনি কিছুতেই শুনলেন না। বাসের জন্য কতক্ষণ ওয়েট করতেন এই বৃষ্টিতে? আরে না না, আমি তো হেঁটেই চলে যেতাম। কি হেঁটে? ভবানীপুর থেকে কসবা? হ্যাঁ, আমার অভ্যেস আছে। কি বলছেন? সবসময় তো বাস ভাড়া থাকে না। ওহো, তাহলেও এই বৃষ্টিতে অসুবিধে হতো। বর্ষাকালে তো বৃষ্টি হবেই, সবসময় কে আমায় পৌঁছে দেবে? দেখুন, বাড়িতে আমি বা দাদা থাকলে বৌদি কিন্তু আপনাকে এরকম বৃষ্টিতে একা ছাড়বে না। বৌদি খুব ভালো মানুষ, কিন্তু আমার সব টিউশন বাড়ি তো এরকম নয়। সবার বাড়ি গাড়িও নেই, হাঁটার অভ্যেস রাখতে হয়। অনেক টিউশন করেন?
রোজ 2-3টে আছে? বাবা, এরপরও নিজের পড়াশোনা কলেজ ম্যানেজ করেন? করতেই তো হয়। কোন স্ট্রিম আপনার? সায়েন্স। আমি ম্যাথে অনার্স। বাহ, ভালো। এমএসসি করবেন? করতেই হবে, তবে তার আগে একটা চাকরির দরকার। প্রাইভেট সেক্টরগুলোতেই চেষ্টা করছি। চাকরি সামলে পড়াশোনা করতে পারবেন? হ্যাঁ, করতেই হবে। চাকরি না পেলে বড্ড প্রবলেমে পড়ে যাব। কী প্রবলেম? টিউশন তো করেনি। অবশ্য আপনার পার্সোনাল প্রবলেম আমার জিজ্ঞাসা করাটাই অন্যায়, সরি। না, আপনাকে না বলবার মতো তো কিছু নয়। আসলে নিম্নবিত্ত বাড়ির মেয়ে, গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার দেওয়া মানেই তো বিয়ে তাড়না শুরু, বুঝতেই পারছেন। আপনি বিয়ে করতে চান না? না, তা নয়। আমি আসলে আমার কেরিয়ারটা নিয়ে চিন্তা করি। একটা ভালো চাকরি, বাবা মায়ের পাশে দাঁড়ানো, এগুলোই স্বপ্ন। আমার যদি এসব মেনে নিয়ে কেউ বিয়ে করতো তবে আপত্তি করতাম না। তবে এত বায়না কে মানবে বলুন? তাও আমাদের মতো ঘরে। তাও বাবার জোড়াজুড়িতে একবার বসেছিলাম পাত্রপক্ষের সামনে সংসেজে। সে এক বিচ্ছিরি ঘটনা। কীরকম? আর বলবেন না। আমার এক জেঠুর মেয়ের বিয়েতে আমাকে দেখে এক এনআইআর পাত্রের পছন্দ করে বসলো। এনআরআই? হ্যাঁ, জেঠু এই কথাটা আমাদের বাড়িতে এসে বলতেই আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। আসলে দেখুন, সবাই তো দেশ ছেড়ে, বাবা মাকে ছেড়ে বিদেশে যেতে চায় না। আমিও সেই মানসিকতার মানুষ। আমার আপত্তি শুনে সবাই আমায় পাগল বলল। আপনিও হয়তো মনে মনে বলছেন, কিন্তু বাবা জোড়াজুড়িতে বসতেই হলো ওদের সামনে। সেদিন এক কাণ্ড। ছেলের মা দিদির কি ডমিটিং অ্যাটিটিউড! আমাকে তো কত কিছু বলল। এটা করতে হবে, ওটা শিখতে হবে, মডার্ন হতে হবে, অন্যরকম পোশাক পরতে হবে, ইত্যাদি ইত্যাদি। শেষে আমার বাবাকে বলে কি না, আপনারা তো হাতে চাঁদ পাচ্ছেন, মেয়েকে তো তা বলে খালি হাতে পার করবেন না। ভাবুন একবার, কি অসভ্য! আমি আর সহ্য করতে পারিনি। বললাম, দেখুন, আমি যাইনি আপনাদের ছেলেকে পছন্দ করে তাকে দেখতে। আপনারা এসেছেন, তাই আমি যেরকম সেরকমভাবেই আমাকে অ্যাকসেপ্ট করার কথা। আর একটা কথা হলো, আপনাদের ছেলেকে আমি বিয়ে করতেই চাই না। আমার এনআইআর পোষাবে না। এ কি, গাড়ি থামালেন যে? কোনো সমস্যা হলো কি? আপনার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে আপনার? আজ যদি তোমায় না দেখতাম, তোমার কথা না শুনতাম, তাহলে জানতেই পারতাম না পৃথিবীতে তোমার মতো মানুষও আছে। আজ তোমার কথাগুলো 9 বছর আগে একটা সন্ধ্যায় আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। যেখান থেকে পালিয়ে বেড়াই আমি, ঠিক সেইখানে। আমি ঠিক বুঝলাম না। তবে যদি আপনার মনে হয় আমায় সব বলতে পারেন। হ্যাঁ, পারি। তোমায় বলতে পারি। তোমারও জানা দরকার কেরিয়ার কিভাবে তৈরি করতে হয়। মানে? আমি আর গৌতম ছোটবেলার বন্ধু। দুজনেই পড়াশোনায় ভালো, তবে রেজাল্ট বরাবর আমারই বেশি ভালো হতো। আমরা দুজনেই খড়গপুর আইআইটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই। ওখানেই আলাপ শুনুর সাথে। প্রথম দিন থেকেই ওকে আমার। একদিন ও নিজে এসে আমাকে প্রপোজ করেছিল। শুরু হলো একটা নতুন সম্পর্ক। ক্যাম্পাসিংয়ে আমি ভালো চাকরি পেয়েছি। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হতে ইউএসএ যাওয়ার সুযোগ এলো। কিন্তু ওই সবাই নিজের দেশ ছেড়ে, ফ্যামিলি ছেড়ে, মাকে ছেড়ে বিদেশে যেতে চায় না। আমিও তাদেরই দলে। শুনু এটা মানতে পারল না। ওর তো তেমন কোনো সুযোগ ছিল না। ও আমার সাথে দেশের বাইরে গিয়ে সেটেল করার স্বপ্ন দেখছিল। তাই আমার উপরও খুব রেগে গেল। আমি অনেক বোঝালাম, কিচ্ছু হলো না। একদিন সন্ধেবেলা ওদের বাড়িতে ডাকলো। ভাবলাম রাগ কমেছে। ওর পছন্দের পেস্ট্রি নিয়ে ওদের বাড়ি গেলাম। দেখলাম গৌতম এসেছে। ভাবলাম ভালোই হলো, ও তো আমার ছোটোবেলার বন্ধু, চেনে আমায়। শুনুকে বোঝাতে সুবিধে হবে। কিন্তু সব কেমন অন্যরকম লাগছিল। আমারই বন্ধু, আমারই গার্লফ্রেন্ড, কেউ আমার সাথেই কথা বলছে না। একসময় গৌতম বলল ও ইউএসএ যাচ্ছে। আমি ওকে কংগ্রাচুলেট করতেই শুনু বলল, আরে আমাকেও কংগ্রাচুলেট করো, আমিও তো যাচ্ছি। গৌতমকে বিয়ে করছি এই মাসেই। তোমায় কিন্তু বিয়েতে আসতেই হবে। একবার মনে হলো ওরা রসিকতা করছে, কিন্তু বিয়ের কার্ডটা দেখার পর
আর কোনো সন্দেহ রইল না। শুনু বলল, তুমি মায়ের কোলের খোকা সোমরাজ, মায়ের পছন্দের কোনো লবঙ্গ লতিকাকে বিয়ে করে নিও। তোমার সাথে এই দেশে তোমার ওই রাবণের গোষ্ঠীর সাথে আমি পচে মরতে পারবো না। সো গো টু হেল। কার্ড দিয়ে দিলাম, বিয়েতে খেতে এসো কিন্তু। গৌতম বলল, না না সোমরাজ, তুমি বরযাত্রীতেও যাবে, তাই না সোমরাজ? ওরা ওরা খুব হাসছিল, নিজেদের মধ্যে হাইফাই করছিল। আমি সহ্য করতে পারিনি, পালিয়ে এসেছিলাম। আমার আঘাত লেগেছিল শুনুর চলে যাওয়ায়, তবে তার থেকেও বেশি ছোটবেলার বন্ধুর বিশ্বাসঘাতকতায়, আর সব থেকে বেশি ওদের ওই হাসিতে, ওদের করা অপমানে, যেন আমায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, দেখো দেখো, তুমি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ। আপনি কাঁদছেন? চোখ থেকে জল বেরোলে বেরোতে দাও মাধবী, ওটা 9 বছর পর বেরোচ্ছে। সেদিনও আমি কাঁদতে পারিনি, তারপরও না। অনেক দিন মনে হয়েছে যদি ভিতরটা যন্ত্রণাটা চোখের জল হয়ে বেরিয়ে যায়। জানি না তোমার কাছে নিজেকে কেন এভাবে এক্সপ্রেস করতে পারলাম। এভাবে তো কোনো দিন মা বাবার কাছেও বলতে পারিনি। ধন্যবাদ, মোস্ট ওয়েলকাম। তবে একটা কথা জিজ্ঞেস করব, 100টা করো। আপনার ওদের প্রতি করুণা হয় না? কি? আমার তো হচ্ছে। আপনি অপমানের কথা বলছিলেন না? আমার তো মনে হচ্ছে শুনু যা যা আপনাকে বলেছে তাতে ও নিজেকেই অপমান করেছে। আর বোকামের কথা বলছেন? সব থেকে বোকা তো আপনার বন্ধু। সোনিয়া শুধু দেশ ছাড়বে বলে ওকে বেছে নিয়েছে, ভালোবেসে নয়। পরে যে আরও ভালো সুযোগের জন্য ওকেও চিট করবে না তার কি গ্যারান্টি? সব থেকে বেশি করুণা হচ্ছে আমার এই ভেবে পরস্পরের প্রতি কী ধারণা, কী বিশ্বাস, কী শ্রদ্ধা নিয়ে ওরা সংসার শুরু করেছিল বলুন তো। জীবনে কোনোদিন পরস্পরকে রেসপেক্ট করবে? এ সম্পর্কে ভালো থাকবে? ওরা অবাক হয়ে গেল হয়তো। একটু ঠান্ডা মাথায় আপনি ভাবনা চিন্তা করুন। ওরা আপনাকে নিয়ে আসেনি, নিজেদেরকে নিয়ে এসেছে, নিজেদের অপমান করেছে। মাধবী, আপনি আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু স্বীকার করতে লজ্জা নেই। আপনি অনেক পরিণত। আজ যা বললেন, এইভাবে যদি 9 বছর আগে ভাবতে পারতাম। না, ছুটন্ত ম্যাডাম, আসতে বড্ড দেরি করলে। ছুটন্ত ম্যাডামটা আবার কে? কেউ না, চলুন। আপনি কিন্তু এতক্ষণ আমায় তুমি বলছিলেন। কখন যে বলেছি নিজেও জানি না। তুমি বলেই বলুন না। ধন্যবাদ। রাতে খাওয়ার টেবিলে বোমার মতো এসে পড়ল সোমরাজের ঘোষণা, বাবা, তোমাদের সবাইকেই কিছু জানানোর ছিল। বলো। বাবা, আমার মাধবী মানে মনির নাচির আন্টিকে ভালো লেগেছে। তোমরা যদি মনে করো আমার বিয়ে দেবে তাহলে ওদের বাড়িতে গিয়ে কথা বলো। মাধবী আর ওর বাবা মা যদি রাজি হয় তাহলে বিয়েটা হবে, নইলে এখন থাক। একটা পিন পড়লেও শব্দ হতো। সকলে এতটাই অবাক এবং স্তব্ধ। টেবিল ছেড়ে উঠতে গিয়ে থমকালো সোমরাজ। বৌদির মুখে কি একটা চোরা হাসি খেলে গেল। বিয়ের রাতে বাসর ঘরে ঢুকে সোমরাজ মাধবীকে বলল, বৌদিকে অনেক কষ্টে ম্যানেজ করে তোমার সাথে একটু একা কথা বলতে এসেছি। খুব জরুরি ছিল তাই। কেন করলেন বলুন তো? আমার কাজিনরা সমানে লেকপুল করে যাচ্ছে। একটু আগে আমাদের বিয়ে হয়ে গেছে মাধবী, এখনও আমায় আপনি বলবে? যাক, সে তোমার ইচ্ছে। আমি শুধু এটাই জানতে চাই যে তুমি মন থেকে বিয়েটা করেছো তো? ইস, এক মাথা সিঁদুর দিয়ে এখন উনি মন জানতে এলেন। জানি, আগেই জিজ্ঞেস করা উচিত ছিল। আসলে 2 বাড়ির থেকে এত তাড়াহুড়ো করলো যে, তবু তো বৌদিকে জিজ্ঞেস করতে বলেছিলাম আলাদা করে। আমি বৌদিকে জানিয়ে দিয়েছিলাম আমার কথা। তোমার কেরিয়ার, ওটা না বললেও চলতো। তোমার কেরিয়ার, তোমার স্বপ্ন, সব কিছুতে আমার কমপ্লিট সাপোর্ট পাবে। তবে আর কি? আর কিছু নেই? হ্যাঁ, একটা প্রশ্ন আছে। কি? ছুটন্ত ম্যাডামটা কে যে আসতে দেরি করলো? সে থাকতে
আমায় বিয়ে করলেন কেন? ওহো, এই ছুটন্ত ম্যাডাম হলো যে সে আসবে বলে আমার যন্ত্রণাগুলো অপেক্ষা করেছিল। সে কে বলুন আমায়, ভালো হচ্ছে না কিন্তু, খুব খারাপ লাগছে আমার। যে ছুটতে ছুটতে প্রতি রবিবার আসতো আমাদের বাড়িতে, সে মনিকে নাচ শেখাতো। সত্যি? তোমাকে মিথ্যে বলবো কেন? আমার কিন্তু খুব রাগ হচ্ছিল তোমার উপর। এই ছাড়ো, কেউ দেখে ফেলবে। বয়ে গেছে, তুমি আমার বিয়ে করা বউ। ঘটক বিদায়টা দাও ভাই। হঠাৎ করে ঢুকতে গিয়ে বৌদি বেশ অপ্রস্তুত। ওরে বাবা, এই তো দেখছি জমি ক্ষীর। আর একটু তর্স হইল না তোমার ভাই? এই তবে তোমার জরুরি কথা। মাধবী আর সোমরাজ লজ্জায় রাঙা মুখ নিচু করে পায়ের দিকে তাকিয়ে রইল। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর প্রত্যেকে লাইক করা চাই কিন্তু। আজ আসি, নমস্কার।